আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার রাধাবল্লভপুর গ্রামে। যে গ্রামটি গতকাল থেকে আমরা যেটা দেখছি এই যে ধারাবাহিকভাবে এখানে এ পর্যন্ত প্রায় শোনা যাচ্ছে যে 30টি বাড়ি নদী গর্ভে চলে গেছে। একের পর এক ধস। এইমাত্র আমরা দেখছি যে নদীতে ফুল জোয়ার আছে, সেই জোয়ারের তোড় যেটা দেখতে পাচ্ছি যে একটা রাস্তা চলাচলের রাস্তা, একদিকে সদিনাতলা আরো বেশ কয়েকটি গ্রাম, সেই রাস্তা দিয়ে যে ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তা দিয়ে যা মানুষ যাতায়াত করেন, যাতায়াতের রাস্তাটাও প্রায় বন্ধ। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে রাস্তাটা যেভাবে ধস নেমেছে, এপার থেকে ওপারে মানুষের যে চলাচলের রাস্তা সেটা একদমই বন্ধ। এই মুহূর্তে সেটা বন্ধ হয়ে গেছে, তারা আর চলাচলই করতে পারছে না। এখানকার মানুষের যে দাবি আমরা সেটাও শুনে নেব। একের পর এক যারা আমরা জানি যে কোভিড সিচুয়েশনের কারণে এই এলাকার মানুষ সহ এই একাধিক মানুষ যারা কাজ কাম হারিয়েছেন, কলকারখানাতে কাজ কাম নেই, তারা ক্ষুধার্ত, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, কখনো ইয়াস, আমফান, আয়লা, বুলবুল, বারবার অনেক কিছু বয়ে যাচ্ছে। আবারও দেখতে হচ্ছে মানুষের যে কংক্রিট বাঁধ না থাকায় একের পর এক তাদের যে জন্ম ভিটে, সে জন্মের স্থান তাদের নদী গর্ভে চলে যাচ্ছে। তা আমরা সরাসরি সেই চিত্র আপনাদের দেখাবো। গত কয়েকদিন ধরে বাসন্তী বাজারের কাছাকাছি রাধাবল্লভপুর গ্রামের বহু পরিবারের ঘরবাড়ি হোগল নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। শিশু, মহিলা সহ শতাধিক মানুষের জীবন আজ বিপন্ন। পশ্চিমবঙ্গ তথা ভারতের নদী ভাঙন একটা বড় সমস্যা। এর কারণে প্রতি বছর হারাতে হয় হাজার হাজার বিঘা জমি, ঘর বাড়ি, এমনকি জীবনও। এই করোনা মহামারীতে লাগাতার লকডাউনে অর্থ উপার্জনের রাস্তা প্রায় বন্ধই, তার উপরে প্রাকৃতিক দুর্যোগ, ফলে শঙ্কার মুখে বাসন্তী এলাকার রাধাবল্লভপুর গ্রামের মানুষদের ভবিষ্যৎ। বাসন্তী রাধাবল্লভপুর গ্রামের যেভাবে একের পর এক নদী ভাঙনে সমস্ত ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, তাদের আসবাবপত্রকে কিছু বারও করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ীভাবে তিরপল দিয়েছেন এখানকার স্থানীয় যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও তরফ থেকে অস্থায়ী তিরপল। সেই তিরপল তারা গাছের তলায়, কেউ এখনো তিরপলও পাননি, অনেকের অভিযোগ তারা গাছের তলায় বসে আছেন। আমি দেখাবো এখানে এই গাছের তলায় তারা বসেই আছেন। তাদের দাবি যদি এটা কংক্রিট বাঁধ করে দেওয়া হতো তাহলে এভাবে আমাদের সমস্ত কিছু হারাতে হতো না। প্রাকৃতিক দুর্যোগ কোনো জাতপাত দেখে আসে না। এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। যে কোনো দুর্যোগে তারা পরস্পরের ঢাল হয়ে দাঁড়ায়। আমরা এখানে সবাই মিলেমিশে বাস করি। গ্রামবাসীদের চোখে জল, কারণ সামনেই দুর্গাপুজো, আর তার আগেই হারিয়েছে নিজেদের বাসভূমিটাও। শেষ আশ্রয়টুকু হারিয়ে মাথা গোজার ঠাঁই খুঁজে পাচ্ছেন না নদী ভাঙনের শিকার পরিবারগুলো। আমি আমার আনন্দটাই, এই হোগল নদী আমার আনন্দটাই নিয়ে নিয়েছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে যে আমি একটু ঠাকুর দেখতে যাব, কি আমার বাচ্চা কাচ্চা জামা কাপড় পরাবো, সেই জিনিসটাই আমার নেই। কি আমরা যে বাচ্চা কাচ্চার মুখে দুটো ভাত তুলে দেবো, সেই ভাতটুকু এখন আমরা দিতে পারছি। আমার বাচ্চা কাচ্চা দেখো তাঁবুতে কাঁদছে, পোশাকও নেই, কিছু নেই, কিছু নিতে পারিনি। আমাদের জীবনটুকু নিয়ে আমরা উঠে এসেছি। সব মানুষ আনন্দ করবে, সবাই আনন্দ করবে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি কি করবো? আমার তো ইচ্ছা আছে যে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ঠাকুর দেখতে যাই, কিন্তু আমি কি নিয়ে যাবো? তো আপনার ঘর তো পুরো নদীতে চলেই গেছে। এখন আমাদের আশ্রয় দেবেন এবং রিংবাদ, পাকাপোক্ত, আয়লাবাদের মতন উঁচু, আমরা সেইটাই চাই, আর কিছু চাই না। আর আশ্রয় দিলে ভালো হয়। তো আপনার তো জায়গা নেই, কোথায় বাস করবেন? আপনার কি জমি জায়গা আছে? না, আমার কিছু নেই, আমার সব চলে গেছে নদী। এখন সেটা আমি সরকারের কাছে চাই যে আমাদের আশ্রয় দেওয়ার জন্য কিছু জায়গা দিয়ে একটা আমাদের এমন গ্রাম বসানোর জন্য সরকার কাছে এই আবেদনটা আমরা করছি। কি নাম আপনার? সুপ্রিয়া সরকার। হাতে টাকা ও খাবার না থাকায় দু চোখে শুধুই অন্ধকার দেখছেন তারা। নদীর কোনো প্রকার বাঁধ দেখা মেলে না। নদী পাড়ের মানুষজনকে ঘরবাড়ি হারাতে হচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। আরো জানা যায়, গ্রামের মানুষ আজ আতঙ্কিত, কারণ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে এলাকার এক বড় অংশ। দুটি গ্রামের মধ্যে সংযোগকারী রাস্তাটুকু জলের তলায় চলে গিয়েছে। এমনকি তাদের প্রয়োজনীয় নথিপত্র ও নদী গর্ভে চলে গিয়েছে। বাসন্তী এলাকার সরকারি আধিকারিকদের পক্ষ থেকে কিছু খাবার ও ত্রিপলের ব্যবস্থা করলেও তা যথেষ্ট নয়। প্রতি বছর নদীগর্ভে সব হারিয়ে সর্বশান্ত হয়ে যেতে হয় মানুষকে। তবুও সরকারের কোনো প্রকার হেলদোল নেই। আগে থেকে কংক্রিট সহ অন্যান্য আসবাব দিয়ে নদীর বাঁধকে মজবুত করে রাখার ব্যবস্থার পরিকল্পনাও নেই সরকারের। জীবনে বেঁচে থাকার জন্য শুধুমাত্র আছে গাছের ছায়া। এলাকার মানুষদের কাতর আবেদন যাতে এই খারাপ সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের থাকার সুব্যবস্থা করে দেন। হ্যাঁ, এই মুহূর্তে তো আপাতত 30-এর উপরে ঘর নদীর গর্ভে চলে গেছে। কত মানুষ বাস করতেন? হ্যাঁ, এখানে কম বেশি 100-র উপরে মানুষ, 120 জন মতো মানুষ ছিল এখানে।
তা তাদের এমন একটা পরিস্থিতির উপরে তারা এখন দাঁড়িয়ে আছে, মর্মান্তিক অবস্থা। সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা সময় হয়েছে ফার্স্ট মর্নিংয়ে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার সময় কেউ কিছু বার করতে পারেনি, তার কারণ সবাই তো ঘুমাচ্ছিল। অনেকে এরকম হয়েছে ঘুমাচ্ছিল তক্তপোষের উপরে, তারা ছিল, তারাও বউরাও নদীতে ভেসে গিয়েছিল। এটা তো দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, দীর্ঘদিনের সমস্যা। কিন্তু এখানে কি হয়, অনেক সময় যখন ভেঙে চলে যায়, কোনো জায়গায় একটু ভেঙে গেল, সঙ্গে সঙ্গে সেখানে এসে সেইটুকু মেরামত করতো, অর্থাৎ তার আর একটু এগিয়ে যেত না। যার ফলে এদিকে যদি একটু সতর্ক হতো এখানে যারা এই দায়িত্বে ছিলেন, আমাদের নেতৃত্ব বলো, প্রশাসন বলো, যারাই এইসব দায়িত্বে ছিলেন এই নদী বাঁধের উপরে, তারা একটু সতর্ক যদি হতো, তাহলে কিন্তু মানুষের এত বড় ক্ষতি বা এত বড় বিপর্যয়। ইতিমধ্যে 29খানা বাড়ি নদীগর্ভে চলে গেছে এবং সেই 29টা পরিবারদেরকে আপনারা অস্থায়ীভাবে অন্যের জায়গার ওপর সরকারি তিরপল দিয়ে তাদেরকে রেখেছেন এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। তাদের একটা প্রশ্ন যে তারা ইতিমধ্যে কোথায় গিয়ে ঘর বাঁধবে এবং সেই ঘর কে করে দেবে, এই বিষয়ে যদি কিছু বলেন। আমাদেরও এখানে যে সমস্ত গ্রামবাসী বা যারা এই বানভাসী হয়েছে তাদের সবাইয়ের পক্ষ থেকে, আমাদের অঞ্চলের পক্ষ থেকে আমরা আমাদের বিডিও সাহেব, এমএলএ এবং আবাসন দপ্তরে এমএলএ মাধ্যমে, এমপি মাধ্যমে আমরা দাবি রেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে যাদের বিশেষ করে এখানে ঘরবাড়ি সমস্ত চলে গেছে নিজের গায়ের পরনের জামাটুকু ছাড়া, এবং এদের বিকল্প অন্য জায়গায় নিজস্ব কোনো জায়গাও নেই, সেখানে গিয়ে ওরা ঘর করবে। এরকম প্রায় 15-16টা পরিবার আছে একেবারে ভূমিহীন। সেই সমস্ত পরিবারগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে খাসল্যান্ড হোক, রাইতি ল্যান্ড হোক কিনে 2 কাঠা হোক 3 কাঠা হোক জায়গা দিয়ে সেখানে স্থায়ী একটা পুনর্বাসনের ব্যবস্থা করা, সেটা পার্মানেন্টলি করতে হবে। সেটা সময় হয়তো একটু লাগছে এবং সেটা ওনারা কথা বলছেন, আমাদের যারা অথরিটি, আশা করছি সেটার একটা ব্যবস্থা হবে। আপাতত বাঁধের কাজ চলছে, আমরা সামনে ব্লক ফেলে আমরা যতটা প্রোটেকশন দেওয়া যায় করছি। পিছন থেকে যাতে ফের নতুন করে স্লিপ না নেমে ফের ভিতরে জল না ঢুকে যায়, তার জন্য একটা টেম্পোরারি আমরা রিং বাঁধের করার জন্য আমাদের এসও বা ইরিগেশন এসডিও যারা আছে আমরা বলেছি, ওরা সেটা পরিকল্পনা করবে। আর এদেরকে আমরা আপাতত 16টা পরিবারকে আমরা কালকে সামান্য কিছু আমরা 25 কিলো করে পরিবার পিছু চাল, 1 সপ্তাহ যাতে নিত্য প্রয়োজনীয় একটা মানুষের ন্যূনতম খেয়ে বেঁচে থাকার জন্য ডাল, আলু, পেঁয়াজ, তেল করে একটা 1000 টাকার মতো একটা প্যাকেজ করে আমরা দিয়েছি। আর জামা কাপড় 2 সেট করে, 2টো করে কম্বল, 2টো করে তিরপল দিয়ে আপাতত যাদের বিকল্প কোনো জায়গায় থাকার ব্যবস্থা নেই এখানে টেম্পোরারি চালা করে আপাতত দেওয়া হচ্ছে। এবং আমরা এসছি বুথে যারা আছে তাদের সঙ্গে আলোচনা করছি যে আপাতত অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে যদি টেম্পোরারি কোনো একটা সেট করে টিন দিয়ে, উপরে টিনের ছাউনি দিয়ে যদি আমরা 10-15টা আমরা ঘর বানাতে পারি টেম্পোরারি, আপাতত যতক্ষণ না স্থায়ীভাবে পার্মানেন্ট হচ্ছে করা যায়, সেই আলোচনা করছি কিভাবে কি করা যায় আমরা দেখছি। এদের পাশে আমার নাম শ্রীরাম মণ্ডল, আমি বাসন্তী গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান, বর্তমান আমার শ্রী পারুল মণ্ডল বাসন্তী গ্রাম পঞ্চায়েত প্রধান। টোটালটা আমি দেখব।